ক্লাসভেল থেকে আমি হেলেনা রায়হান। আজকে তোমাদেরকে আমি শেখাবো সামারি কিভাবে লিখতে হয়। আমরা অনেকেই অনেকভাবে সামারি লেখা শিখেছি, কিন্তু আজকে আমি যেই সামারি তোমাদেরকে লেখা শেখাবো, তুমি এইভাবে যদি সামারি লিখতে পারো, ইনশাল্লাহ তুমি 10-এ 10 পাবে। হ্যাঁ, নয়তো তুমি পাবেই, যা একটু ভালো এফোর্ট দিতে পারবে 10ও পাবে। কারণ আমরা অনেকেই বিভিন্ন জনে বিভিন্নভাবে সামারি লিখেছি বা নিজেরা লিখতে পারি না। অনেকে করি কি, হুবহু লাইনগুলো তুলে দিয়ে আসি, কিন্তু সামারি কিন্তু এভাবে লিখে না। সামারি লেখার কিন্তু নিয়ম আছে। সামারি লেখার প্রথম যে নিয়ম, যতটুকু থাকবে প্যাসেজটা, এখান থেকে হুবহু কোনো লাইন তুলে দেওয়া যাবে না। তোমাকে লাইনটা ঘুরিয়ে লিখতে হবে এবং বেশ কিছু সিনোনিম তোমাকে জানতে হবে ওই ওয়ার্ডগুলোর, যেগুলো থাকবে, যে লাইনগুলো তুমি নিবে, একটু ঘুরিয়ে তোমাকে লিখতে হবে। আমি সব কিছু দেখাবো তোমাদেরকে। প্রথম কথা, সামারিটা হতে হবে অবশ্যই প্যাসেজের 3 ভাগের 1 ভাগ, তার থেকেও একটু কম। হ্যাঁ, মানে অনেক বড় হলে তো 3 ভাগের সামারি সাধারণত আমি বলবো মূল পয়েন্টগুলো যেন আসে, কারণ একটা প্যাসেজ অনেক বড় হতে পারে। এখন বড় করতে গিয়ে তুমি সকল তথ্য নিতে গিয়ে তো আবার 1 পৃষ্ঠা লেখা যাবে না, এটাও তোমাকে বুঝতে হবে। চলো আমি সব কিছু আজকে বুঝিয়ে দিব। সামারি আমাদেরকে লিখতে হয় আনসিন প্যাসেজ থেকে। তো আনসিন প্যাসেজ 2 ধরনের, একটা হচ্ছে ব্যক্তিবাচক, একটা হচ্ছে বস্তুবাচক। যেমন বস্তু বলবো না, বলবো যে যেমন বাংলাদেশ, যেমন সার্ক নিয়ে থাকতে পারে, হ্যাঁ, যেমন বাংলাদেশকে নিয়ে থাকতে পারে, অথবা টাইটানিক জাহাজকে নিয়ে থাকতে পারে, ওটাকে আমি বস্তুর মধ্যে ফেলে দিলাম। আর ব্যক্তি রিলেটেড যেগুলা, যেমন ধরো বর্তমানে আবু সাইদ আছে, মোহাম্মদ ইউনুস আছেন, তারপরে দ্য গ্রেট ম্যান আছে, স্টিফেন হকিং, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অথবা জসিমউদ্দিন, অথবা আব্রাহাম লিঙ্কন, চার্লস ব্যাবেজ, এই নেলসন ম্যান্ডেলা, অনেক মানুষ আছেন এমন। প্রত্যেকটা তুমি সামারি লিখতে পারবে। আমি যেই প্যাটার্ন আজকে তোমাকে শেখাবো, তো আমরা জেনে গেলাম। এইবার আমরা মূল যেটাতে যাব। তো এমন অনেকগুলো আছে, এখানে প্রায় 52টার মতো আছে। তো তুমি 52টাই লিখতে পারবে। চলো কিভাবে লিখতে হয় আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেই প্যাসেজে থাকুক, আমরা প্রথম লাইনটাই শুরু করবো এইভাবে, দিস প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটিস। ব্যক্তি সম্পর্কে হলে তার জীবন এবং তার কর্ম নিয়ে আমরা কথা বলবো, কর্মদক্ষতা, উনি কী অবদান রেখেছেন। সো দিস প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ, দেখো যার নাম থাকবে তার নামটা দিব, নেলসন ম্যান্ডেলা, জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন, হোয়াট এভার, যার কথা বলবে তাকে এই জায়গাটায় দিব আমরা। এরপর ব্যক্তি যেহেতু, তো আমরা বলবো হু, যদি অতীতকালের, সবাই তো আর বর্তমানে নাই, মারা গিয়েছেন, তো হু ওয়াজ, আর যারা বেঁচে আছেন তাদেরকে বলবো ইজ। তো হু ওয়াজ আ গ্রেট, ফেমাস, অথবা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। যদি আমি ওয়ান অফ দ্য বলি তখন আর এ বলবো না, আর এ গ্রেট আর হচ্ছে আ ফেমাস, এইভাবে বলবো আমি। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এইবার ওনারা কি অন্যতম শ্রেষ্ঠ কি হইতে পারেন, ইকোনমিস্ট হইতে পারেন, উনি যদি রাজনীতিবিদ হন তাহলে পলিটিশিয়ান বলবো, যদি অর্থনীতিবিদ হন ডক্টর মোহাম্মদ ইউনূস তাহলে ইকোনমিস্ট বলবো, যদি ওনারা কোনো যেমন পণ্ডিত হয়ে থাকেন যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি একই সাথে স্কলার অ্যান্ড লিঙ্গুইস্টিক এবং ভাষাবিদ, যদি কোনো বিজ্ঞানী হয়ে থাকেন তাহলে সায়েন্টিস্ট বলবো। আমরা তো জানি কারা বিজ্ঞানী, তাই না? ধরো আলবার্ট আইনস্টাইন সম্পর্কে যদি বললো, স্টিফেন হকিং সম্পর্কে বললো, তাদেরকে তো আমরা সায়েন্টিস্টই বলবো। এরপরে ধরো জীবনানন্দ দাশের কথা বললো, অথবা ধরো জন মিল্টনের কথা বললো, অথবা পার্সি বিশি শেলির কথা বললো, ওরা তো পয়েটই হবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যার কথাই বলুক। তারপরে ধরো যদি হয়ে থাকে ওনারা প্রেসিডেন্ট, তাহলে প্রেসিডেন্ট বলবো। যদি হয়ে থাকেন দার্শনিক তাহলে ফিলোসোফার, যেমন আমরা সক্রেটিসের বেলায় ফিলোসোফার ইউজ করবো। এরপরে যদি চার্লস ব্যাবেজ, উনি কিন্তু একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান। তারপরে হচ্ছে পপুলার লিডার নেলসন ম্যান্ডেলা, এই ধরনের, বা শেরে বাংলা একে ফজলুল হক, এদের বেলায় কিন্তু আমরা পপুলার লিডার ব্যবহার করব। এরপরে আছে যদি লেখক হয়ে থাকেন রাইটার, উপন্যাস, শিক্ষক হলে টিচার, লেখক হলে অথর বলবো, নাট্যকার হলে ড্রামাটিস্ট বলবো, ফিল্ম মেকার। আর যদি সামাজিক কাজকর্ম করে থাকেন, কোনো অবদান থাকে, তাহলে সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলতে পারি। আর যদি মানব হিতৈষী হয়ে থাকেন তাহলে ফিলান্থ্রোপিস্ট, যেমন খানজাহান আলীকে আমরা, হাজি মাহমুদ মহসিন, তারপরে হচ্ছে তোমার মাদার তেরেসা, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ফ্লোরেন্স নাইটিঙ্গেল, এই মানুষগুলিকে কিন্তু আমরা ফিলান্থ্রোপিস্ট বলতে পারি, মানব হিতৈষী, মানুষের কল্যাণে কিন্তু তারা কাজ করেছেন। সো তারপরে হচ্ছে যদি যেমন বেগম রোকেয়া, ওনাকে আমরা এডুকেশনিস্ট বলতে পারি। তারপর যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকেন ফ্রিডম ফাইটার বলবো। আর পয়েট অ্যান্ড আর্টিস্ট, লেখক এবং শিল্পী। সো আমি তোমাদের সুবিধার জন্য এগুলো লিখে দিয়েছি, সবটা তো একজনের বেলায় ব্যবহার করব না। যার যে উপাধি বা যেই কর্ম করেছেন তাকে আমরা, যার যে প্রফেশন সেইটাই আমরা লিখবো, ঠিক আছে? পদবী না, এটা বলবো উপাধি দিয়া, ভুলে হয়তো পদবী, উপাধি দিয়েছেন ওনাকে। যেমন কাজী নজরুল ইসলামকে রেভেল পয়েট বলা হয়, পদ্মাকে কীর্তিনাশা নদী বলা হয়, হ্যাঁ, তারপরে জন মিল্টনকে ইপিক পয়েট বলা হয়, তারপরে ধরো ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়, হ্যাঁ, তারপরে তোমার কি বলে, এক একজনকে এক এক নামে ডাকা হয়, জসিমউদ্দিনকে পল্লী কবি বলা হয়। সো এইরকম আর কি। সো যদি, তবে আমাদেরকে বুঝতে হবে আমাদের বইয়ে
মানে প্যাসেজটার মধ্যে যদি থাকে হি ইজ কল্ড, আমরা দিব নোন, যদি থাকে কনসিডার্ড আমরা দিব রিগার্ডেড। অর্থাৎ এই চারটার যেটা থাকবে বিপরীত সিনোনিম, মানে বিপরীত বলবো না, এটা আরেকটা সিনোনিম আমরা ব্যবহার করব, তাহলে একটু ইউনিক মনে হবে। এরপরে যদি পড়াশোনা বা কোনো ডিগ্রি অর্জনের কোনো বিশেষ ব্যাপার থাকে, যদি ওরা রিসিভড বলে আমরা গড বলবো, অথবা ওরা গড বললে আমরা অবটেইন বলবো, অর্থাৎ মানে একটা থাকলে আমরা আরেকটা বলবো। এটি সিনোনিম ওয়ার্ডগুলো একটু হয়ে যাবে। যদি কোনো বিপরীতমুখী দুটি কাজ বুঝায় তখন আমরা দো ইউজ করব। যেমন ধরো বিপরীতমুখী কাজ কি বোঝায়, লোক আমরা একদম সহজ করে যদি বলি এখান থেকে একটু দেখো, দো ক্লাসভেলস কোর্স আর এক্সপেন্সিভ দে আর ইফেক্টিভ। তার মানে এগুলো দামি, ক্লাসভেলের কোর্সগুলো অনেকের কাছে দামি মনে হয়, দামি, কিন্তু আসলে কিন্তু এগুলো খুব মানে উপকারী, কার্যকরী, ইফেক্টিভ, ঠিক আছে? এরকম দো হি ইজ আ পুয়ার হি ইজ অনেস্ট, তিনি গরিব কিন্তু সৎ। হ্যাঁ, কিন্তু না, মানে প্যাটার্নটা এরকমই আসে, যদিও তিনি গরিব সৎ, ঠিক আছে, লোকটি কিন্তু সৎ আছে। একই ধরনের যদি কথা হয়, মানে একটা হচ্ছে পজিটিভ, তখন আমরা নট অনলি বাট অলসো অথবা অ্যান্ড দিয়ে বলবো। আমরা দুইটা বাক্যকে নট অনলি বাট অলসো দিয়ে একটা বাক্যে পরিণত করতে পারি অ্যান্ড দিয়ে। অর্থাৎ আমরা এখানে যতটুকুন পারি কমপ্লেক্স, কম্পাউন্ড এই ধরনের বাক্যগুলো বেশি ব্যবহার করব, ঠিক আছে? কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুইটা তিনটা বাক্যকে একটাতে করে ফেলবো আমরা। যেমন এক্সাম্পল, হি ইজ নট অনলি আ প্লেয়ার বাট অলসো অ্যান অ্যাক্টর। তা আমি যদি বলতে পারতাম হি ইজ আ প্লেয়ার, এরপরে আবার বলতাম হি ইজ অ্যান অ্যাক্টর, ওইভাবে না বলে আমি নট অনলি বাট অলসো, তিনি নট অনলি বাট অলসো দুইটাই পজিটিভ। তিনি শুধু ভালো খেলোয়াড়ই না, তিনি একজন ভালো অভিনেতাও, তিনি ভালো কি বলে ফিল্ম মেকারই না, তিনি একজন ভালো ড্রামাটিস্টও, তিনি একজন ইকোনমিস্টই না, তিনি কিন্তু একজন লেখকও। আমরা এইভাবে করে ভালো ভালো দুইটা দিক হইলে আমরা নট অনলি বাট অলসো দিয়ে বলবো। আর নেগেটিভ হইলে একটা ভালো একটা যদি বিপরীতমুখী হয়, যে এটা অত টাকা দিয়ে কিনলাম কোর্সটা অত ভালো হইলো না, অথবা যদি একটু বেশি দাম তাও কিন্তু কোর্সটা ভালো, সো এরকম হইলে আমরা দো ব্যবহার করব, ঠিক আছে? যদি বয়সের কথা উল্লেখ থাকে তাহলে আমরা সরাসরি বয়সটাকে অ্যাট দ্য এজ অফ ওইটা দিয়ে দিব। আর যদি ওখানে অ্যাট দ্য এজ অফ থাকে, ছোটোবেলার কোনো কথা থাকে, যেমন ধর ওখানে বলে অ্যাট দ্য এজ অফ, ধরো কি বলা যায়, অ্যাট দ্য এজ অফ 8, তখন 8 মানে কি ছোটোবেলা না, এটা তখন আমি কিন্তু ইন হিজ বয়হুড বলে দিতে পারবো, ঠিক আছে? অথবা অ্যাট দ্য টাইম অফ এরকম বলতে পারি। কোনো কিছুর জন্য বিখ্যাত হলে, যেমন ওখানে থাকে রেনাউন্ড, তো রেনাউন্ড হলে আমরা ওয়েল নোন ব্যবহার করতে পারি, ফেমাস ব্যবহার করতে পারি, তাই না? মানে আমরা অন্য আরেকটা সিনোনিম ব্যবহার করব। আর যদি কেউ মারা যায়, সাধারণ মারা যাওয়া, ডাইড, পাস্ট ডে, ব্রেথড হিজ লাস্ট, এই তিনোটার যে কোনোটা ব্যবহার করতে পারি আমরা, ঠিক আছে? ব্যতিক্রম দিয়ে একটা পাইলে সেটা আমরা পরে বুঝে নিব। এই জিনিসগুলো হচ্ছে আমার একদম সামারি বা একদম প্রথম যে জিনিসটা। চলো এবার আমি একটা সরাসরি তোমাকে আব্রাহাম লিঙ্কন প্র্যাকটিস করে দেখাবো। প্রথমে গল্পটা পড়ে নিব আমরা। Abraham Lincoln was the 16th president of the USA. He is renowned for his Gettysburg Address delivered during the American Civil War on November 19, 1863. Lincoln was born on February at Kentucky, USA. His parents hailed from Virginia. In 1819, his mother passed away. তার মা মারা যান, prompting his father to move the family to Indiana, where Lincoln grew up, যেখানে লিঙ্কন বেড়ে উঠেছেন। যাই হোক, তো এরকম করে গল্পটা পুরো বলা আছে, এরপরে ওনার সম্পর্কে বলা। তো আমরা এখান থেকে আমরা প্রথমেই দেখব গল্প কিন্তু অনেক থাকে, আমাদেরকে বুঝতে হবে আমরা মূল পয়েন্ট কতটুকু নিব, কোন অংশটুকু আমরা নিব। সো আমরা চলো সরাসরি দেখি। আমি এখানে দুইভাবে লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। যেমন ধরো এই জায়গায় আছে, উনি কিন্তু প্রেসিডেন্ট, উনি হচ্ছেন দুইবার আমেরিকায় দুইবার প্রেসিডেন্ট হয়েছেন, টুয়াইস। এবং আরেকটা হচ্ছে উনি দাসপ্রথা বন্ধ করেছেন, ওই যে স্লেভারি ইন আমেরিকা অন জানুয়ারি। আর একটা হচ্ছে কোনো এক শুক্রবারে মানে আত্মঘাতী হামলায় তিনি মারা গেছেন, আর কি কেউ তাকে মেরে ফেলেছে, এরকম। তো এটা এখান থেকে, এটা একটা বই থেকে আমি নিয়েছি, ওই বইয়ের এটা। কিন্তু আমি আবার আরেকটা আরও সুন্দর করে আমার মতো করে লিখেছি, আমি তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। যেমন ওরা বলেছে আব্রাহাম লিঙ্কন দ্য 16th প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট টুয়াইস। খেয়াল করো, আব্রাহাম লিঙ্কন দ্য 16th প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ ওয়াজ ইলেক্টেড, এই ওয়াজ মানেই হচ্ছে ওই আব্রাহাম লিঙ্কনকে বুঝিয়েছে, ঠিক আছে? এই 16th প্রেসিডেন্ট মানেও আব্রাহাম লিঙ্কনকে বুঝিয়েছে, কমা দিয়ে বলেছে আব্রাহাম লিঙ্কন দ্য 16th প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট টুয়াইস। হি ওয়াজ ফেমাস ফর হিজ স্পিচ, তিনি তার বক্তৃতার জন্য বিখ্যাত। দ্যাট ওয়াজ ডেলিভার্ড অন নভেম্বর 19, 1863, 1863 সালে, যেটা তিনি দিয়েছিলেন। দিস গ্রেট ম্যান ব্যান্ড স্লেভারি ইন আমেরিকা, এই মহান মানুষটি আমেরিকার দাসপ্রথা বন্ধ করেছিলেন। বাট দিস গ্রেট লিডার ওয়াজ অ্যাসেসিনেটেড অন এপ্রিল 14, 1865। এখন
এটা ওরা দিয়েছে, মানে একটা বই থেকে আমি নিয়েছি, গাইড থেকে, কিন্তু আমি আমার মতো করে লিখেছি। একটু দেখো কোনটা সহজ লাগে তোমার কাছে, একটু দেখো। দিস প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ আব্রাহাম লিঙ্কন, হু ওয়াজ দ্য 16th প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। আমি এইভাবে হু বলে আমার মতো করে আমি যেই প্যাটার্নটা দিয়েছি ওই প্যাটার্নের মধ্যে আমি ফেলেছি। এবার হি ওয়াজ দ্য ইলেক্টেড প্রেসিডেন্ট টুয়াইস, এরপরে দিয়েছি তিনি কিন্তু আমেরিকার মানে 2বার নির্বাচিত প্রেসিডেন্ট তিনি। এরপরে দিস গ্রেট ম্যান, দেখো এই লাইনটা যদি আমি এই যে এখানে 2বারে বলেছে, লিঙ্কন ওয়াজ বর্ন অন ফেব্রুয়ারি 12 ধরো 1809 ইন ক্যান্টাকি ইউএসএ, হিজ প্যারেন্টস ধরো হেইল ফ্রম ভার্জিনিয়া, ইন ডট 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 পাস্ট প্রম্পট এত ওয়ার লিঙ্কন গ্রিউ আপ। এই যে এই পর্যন্ত 1 2 3 পুরা 3 লাইন, এই 3 লাইন তো দেওয়া যাবে না। তা আমি এই পুরোটাকে কি বুঝলাম এখান থেকে সামারি, তার জন্ম হয়েছে ইউএসের ক্যান্টাকিতে, কিন্তু লিঙ্কন গ্রিউ আপ মানে বেড়ে উঠেছে, লিঙ্কন বড় হয়েছে কিন্তু ইন্ডিয়ানায়। সো এই লাইনটাকে কিন্তু আমি গুছাই দিতে পারি, দেখো এই জায়গায় দিয়া, যদি এরকম এক জায়গায় বড় হয়েছে জন্ম হয়েছে, আরেক জায়গায় বেড়ে উঠেছে, এক জায়গায় পড়াশোনা আর এক জায়গায় কর্মজীবন, হ্যাঁ এরকম যদি হয় তাহলে কিন্তু আমরা দই ইউজ করতে পারি, বিপরীতমুখী কথা কিন্তু আমি কিন্তু বুঝিয়েছি তোমাদেরকে। সো THOUGH, দো লিঙ্কন ওয়াজ বর্ন, যেহেতু আমি এই অন তারিখ আমি নিব না, আমি শুধু এই জায়গা নিব, তাহলে ইন ক্যান্টাকি, দো লিঙ্কন ওয়াজ বর্ন ইন ক্যান্টাকি, এরপর একটা কমা দিব, কমা দিয়ে এরপরে আমি বলবো এখান থেকে এই যে হি গ্রিউ আপ ইন ইন্ডিয়ানা, এই 2টা জায়গার আগে শেষ। এটা আমি দেই নাই, এটা এই 3টা লাইনকে কিন্তু আমি এক লাইনের মধ্যে শেষ করে দিতে পারলাম। সো ওদেরটা না দিয়ে আমি আমার এটাই যেই জায়গায় আমার একটা দরকার ছিল, ঠিক আছে, প্রেসিডেন্ট হয়েছেন, যদিও তিনি ক্যান্টাকিতে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তিনি বেড়ে উঠেছেন ইন্ডিয়ানায়। এরপরে দিস গ্রেট ম্যান ওয়াজ ফেমাস নট অনলি ফর হিজ স্পিচ, দেখো আমি কত ছোট করেছি, ওরা কি করেছে এখানে এই যে ওদেরটা, ওরা বলেছে দিস এই যে হি ওয়াজ ফেমাস ফর হিজ স্পিচ দ্যাট ওয়াজ ডেলিভার্ড অন নভেম্বর 19, 1863, 1863 সালে যেটা তিনি দিয়েছিলেন সেই বক্তৃতার জন্য তিনি বিখ্যাত। এছাড়া এই মহান মানব ব্যান করেছিলেন দাসপ্রথাও। সো আমি এই 2টাকে একসাথে করেছি এই জায়গার মধ্যে। দেখো দিস গ্রেট ম্যান ওয়াজ ফেমাস নট অনলি, উনি শুধু বক্তৃতাই দেন নাই, বক্তৃতার জন্যই বিখ্যাত নয়, খেয়াল করো বিখ্যাত, বক্তৃতার জন্যই বিখ্যাত নয়, উনি দাসপ্রথা বিলুপ করেছেন এই জন্য কিন্তু তিনি বিখ্যাত। সো আমি কি করেছি, দিস গ্রেট ম্যান ওয়াজ ফেমাস নট অনলি ফর হিজ স্পিচ, যেটার জন্য সেটার আগে নট অনলি ফর হিজ স্পিচ বাট অলসো ফর ব্যানিং বা অ্যাবলিশিংও বলা যায়, ব্যান করা বা বাতিল করা, যেটাই হোক দুইটা দিতে পারো, ব্যানিং অথবা অ্যাবলিশিং স্লেভারি ইন আমেরিকা। তুমি দেখো তো আমার লাইনটা কত ছোট, আমি কত সুন্দর করে, দিস গ্রেট ম্যান ওয়াজ ফেমাস নট অনলি ফর হিজ স্পিচ, ওনার বক্তৃতার জন্য বিখ্যাত নন, উনি দাসপ্রথা বন্ধের জন্যও কিন্তু বিখ্যাত, একবারে দিয়েছি। দিস গ্রেট লিডার ওয়াজ অ্যাসেসিনেটেড অন এপ্রিল 14, 1865, 1865 সালে অ্যাসেসিনেটেড অর্থাৎ আত্মঘাতী হামলায় তিনি বোমা হামলায় মারা গিয়েছেন। সো দেখো আমিও কিন্তু লিখেছি, এটাও কিন্তু লিখা, এখান থেকে আমার কাছে মনে হয়েছে একটু জটিল, আর আমি এটা সহজ করে দিয়েছি, তোমরা যেটা খুশি দিতে পারো। আরেকটা যদি দেখাই তোমাকে, নেলসন ম্যান্ডেলা, অনেক বড়, তোমরা নিজেরা পুরো নিবা, দেওয়ার মতো তথ্যের অভাব নাই এখানে। Nelson Mandela was born in Transkei, South Africa on 18th July 1918. He joined the African National Congress in 1944 and was engaged in resistance against the ruling National Party's apartheid policies. অর্থাৎ বর্ণবৈষম্যের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন এটার বিরুদ্ধে। তো যাই হোক 1962 সালে সেন্টেন্স মানে হচ্ছে ওনাকে কি বলে, বন্দী করা হয় বা কারাগারে দণ্ডিত করা হয় to 5 years in prison and started serving his sentence at Robben Island prison, মানে রোবেন দ্বীপে ওনাকে দেয়া হয় 1963 সালে। From 1964 to 1982 he was again imprisoned, তাকে আবারও বন্দী করা হয় at Robben Island prison and then later moved to Pollsmoor prison, during which his reputation as a potent symbol of resistance to the anti-apartheid movement, অর্থাৎ এটা হচ্ছে বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনে, মানে এটা পরবর্তীতে এটা রূপ নেয়। তো যাই হোক এটা অনেক বড়, এটার সম্পর্কে ওনার সম্পর্কে অনেক কিছু বলা আছে, ওনার বই সম্পর্কে বলা আছে এখানে। উনি হচ্ছেন প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট এবং উনি 27 বছর জেল খেটেছিলেন। এরপরে হচ্ছে ওনার কাজ হচ্ছে মানুষের হিউম্যান রাইটস নিয়ে কাজ করা এবং বেটার ফিউচার দেওয়া। এরপরে তিনি মারা গিয়েছেন লাং ইলনেসে, মানে ক্যান্সারে মারা গিয়েছিলেন আর কি।
তো যাই হোক, এখানে অনেক কিছু আছে, অনেক কিছু। এখন আমি কত দিব, আমি যদি দেই, এত বড় এটা বাছাই করার মতো অভাব নাই, এত গুরুত্বপূর্ণ টপিক। তো দেখো, আমি একটা বই থেকে নিয়েছি, এটা হচ্ছে বই থেকে নেওয়া, আর আমি একটা সহজ করে দিয়েছি, আমারটা দেখাই। আচ্ছা যাই হোক, ওরা এরকম করে দিয়েছে, আমি কত সহজ করে দিয়েছি তোমাদেরকে একটু দেখাই। This passage is about the life and activities of Nelson Mandela, who was one of the greatest leader in the modern world. উনি তো লিডার একজন, তাই না? পপুলার লিডার বা লিডার বলতে পারি। ওয়ান অফ দ্য, একমাত্র, ওনার বেলায় আবার গ্রেট না বলে ওয়ান অফ দ্য বলবো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গেল। হি ওয়াজ আ সাউথ আফ্রিকান, এই কথাটা দরকার ছিল, তিনি একজন সাউথ আফ্রিকান। এইবার এই যে এই লাইনটা দেখো, এখানে কত কি বলছে। তা গল্পের মধ্যে আমরা দেখলাম, এটা হচ্ছে এখান থেকে নেওয়া। হি ওয়াজ সেন্ট টু রোবেন আইল্যান্ড দ্বীপে, তাকে 5 বছরের জন্য পাঠানো হয় সরকার। 1962 সালে আবার তাকে মানে পাঠানো হয়, দেন আবার পাঠানো হয়। অথবা যদি আমি গল্পটা থেকে, উনি এই গল্পটা থেকে দেখো, এখান থেকে ধৈর্য কোন পর্যন্ত, এই যে এখান থেকে ধৈর্য একদম এই পর্যন্ত তাকে যে বারবার পাঠানো হয়েছে। এখন এত বড়টা কি আমি দিতে পারবো? এত বড়টাকে আমার পক্ষে দেওয়া সম্ভব? তাহলে আমি কি করছি, মূল কথা কি, এইটার পরে একদম শেষের দিকে দেওয়া আছে, হি স্পেন্ট 27 years in prison for trying to এটা হচ্ছে ওভারথ্রো দ্য প্রো অ্যাপার্থিড গভর্নমেন্ট, অর্থাৎ বর্ণবৈষম্য, সরকারের বিরুদ্ধে বর্ণবৈষম্যের উনি চেষ্টা চালিয়ে গেছেন, এই বিরুদ্ধে কথা বলেছেন। 27 বছর উনি জেল খেটেছেন। তো মূল কথা কি, 1900 এত সালে যে এই যে এটার মূল কথা কি, 62 সালে গিয়েছেন, 5 বছর জেল খেটেছেন, আবার ওনাকে বন্দি করা হয়। তারপরে রোবেন দ্বীপ থেকে ওনাকে আরেক দ্বীপে পুলস মোর প্রিজনে ওখানে নিয়ে যাওয়া হয়, আবার ওনাকে নেওয়া হয়। তার মানে কি, আলটিমেটলি এই কথাগুলির মানে কি, আমাকে তো গুরুত্ব বুঝতে হবে, কারণ সব তো সামারিতে আনা যাবে না। তাহলে মূল কথা কি, মূল কথা 27 বছর জেল খেটেছেন, এবং এই জেল খাটার পরে যখন বের হয়ে আসছেন তখন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, এটা হচ্ছে মূল কথা। সো এই কথাগুলি ওই 27 বছর জেল খাটছে বললেই হয়ে যায়। তো আমি ওটা কি করেছি দেখো, আমি কিভাবে দিয়েছি। ওরা দিয়েছে, ওইখানে দেওয়া আছে সেন্টেন্স মানেও কিন্তু কারাবন্দি বা তাকে আবদ্ধ করে রাখা। আমি দিয়েছি এখানে, ওরা একটু বলেছে মানে প্যাসিভ করে, মানে তাকে আটকে রাখা হয়েছে। আমরা ওইভাবে বলতে পারি, যদি সেন্টেন্সের পরিবর্তে ওরা দিয়েছে হি স্পেন্ট, তা আমি স্পেন্ড দিতে পারি। আমি হি ওয়াজ কনফাইন্ড বলতে পারি, তাকে আবদ্ধ করে রাখা হয়েছিল। হি ওয়াজ ইমপ্রিজন্ড, তাকে বন্দি করে রাখা হয়েছিল বলতে পারি। অথবা আমি এটাও বলতে পারি, হি এন্ডিওর্ড অথবা হি টলারেট, তিনি সহ্য করেছিলেন। ঠিক আছে, মানে সহ্য করেছিলেন, মানে অত্যাচার সহ্য করেছিলেন, কারাবন্দী অবস্থায় ছিলেন, নিজে ছিলেন। সো একটু ঘুরিয়ে বলা, হি এন্ডিওর্ড অথবা হি টলারেটেড নিয়ারলি 3 decades। দেখো এই কথাটাকে ঘুরে কেমনে বলছি, 27 বছর, 10 বছরে 1 দশক, তাহলে প্রায় 27 বছর মানে কি, প্রায় 3 দশক না? সো এখানে বলা হয়েছে, আবার ওখানে ছিল হি ওয়াজ সেন্টেন্সড, তাকে বন্দি করা হয়েছিল। তা আমি হি ওয়াজ কনফাইন্ড বলতে পারতাম, তাকে আবদ্ধ করে রাখা হয়েছিল 27 বছর। অথবা আমি বলেছি তিনি যন্ত্রণা সহ্য করেছেন, তিনি কারারুদ্ধ অবস্থায় ছিলেন, এটা বলেছি। হি এন্ডিওর্ড, হি টলারেটেড, আমরা যেটাই বলতে পারি এইভাবে। তিনি বন্দি ছিলেন, হি ইমপ্রিজন্ড, ওটাও বলা যায়। তো হি টলারেটেড বা হি এন্ডিওর্ড নিয়ারলি 3 decades, ওখানে কিন্তু ডিকেডের কোনো কথা নাই, কিন্তু 27 বছরকে আমরা দশকে রূপান্তর করে ফেলেছি। ইন প্রিজন, বন্দি অবস্থায় ছিলেন, কেন? ফর স্পিকিং অ্যাগেইনস্ট অ্যাপার্থিড, দেখো তো, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে কথা বলার জন্য তিনি প্রায় 3 দশক বন্দি অবস্থায় এই যন্ত্রণা সহ্য করেছিলেন, বন্দি ছিলেন তিনি, কারারুদ্ধ সহ্য করেছিলেন। এরপরে অ্যান্ড দিয়ে আবার এই পুরোটা একসাথে অ্যান্ড ফর দিস, এবং এই জন্য হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ, তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ওয়াজ অ্যাওয়ার্ডেড, প্যাসিভ, দেওয়া হয়েছে, নিজে তো পাইনি। সো দেখো, অনেকগুলো কথাকে আমি একসাথে 2 লাইনের মধ্যে সবগুলোকে নিয়ে এসে পড়ছি, এটা মূল কথা। এইবার তিনি কিন্তু একমাত্র, দেখো বইয়ের এখানে দেওয়া আছে, আমাদের গল্পটার মধ্যে যদি আমরা তাকাই, দেখো কত বড় করে দেওয়া। এখানে ওই যে উপরের দিকে বলা আছে তিনি একমাত্র ব্ল্যাক প্রেসিডেন্ট, এই যে উপরে বলা আছে, এই যে ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। ঠিক আছে, এইটা এখানে বলা আছে। আবার আরেকটা এই যে বলা আছে এইখানে আরেকটা লাইন, অনেক বড়। ম্যান্ডেলা ওন দ্য নোবেল পিস প্রাইজ 1993 অ্যান্ড ওয়াজ অ্যাজ দ্য ফার্স্ট ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা ইন 1994। ওইখানে একটা আছে, এইখানে একটা আছে, আমি এই দুইটাকে একসাথে করে দিয়েছি। দেখো এখানে হি ওয়াজ নট অনলি দ্য ফার্স্ট, দেখো হি ওয়াজ নট অনলি দ্য ফার্স্ট ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড প্রেসিডেন্ট, তিনি কিন্তু একমাত্র গণতান্ত্রিক উপায়ে শুধুমাত্র নির্বাচিত, মানে তোমার কি বলে, প্রেসিডেন্টই নন, রাষ্ট্রপতি নন, বাট অলসো দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি।
ওই দেশের প্রথম কালো প্রধানমন্ত্রী এবং গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী। খেয়াল করেছো? সো দুইটাকে আমি একসাথে গুরুত্বপূর্ণ কথা চলে আসছে। এইবার হি ওয়ার্কড ফর হিউম্যান রাইটস অ্যান্ড আ বেটার ফিউচার ফর সাউথ আফ্রিকা। তিনি মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন এবং সাউথ আফ্রিকার মানুষের একটা বেটার ফিউচার দেওয়ার জন্য কাজ করেছেন। হি ডাইড অফ, দেখো অফ কেন হইলো এখানে ডাইড, এখানে কিন্তু আমি ব্রিথ অফ বলতে পারতাম, ব্রিথ হিজ লাস্ট বলতে পারতাম, পাস্ট যাবে বলতে পারতাম না। কোনো রোগে যদি কেউ মারা যায় তখন সেটাকে বলে ডাইড অফ, দেশের জন্য মারা গেলে বলে ডাইড ফর। সো এখানে তিনি যেহেতু রোগে মারা গেছেন, লাং ক্যান্সার, মানে একটু এটা লাং হবে আর কি উচ্চারণটা এরকম। সো লাং ক্যান্সার ইন 2013। সো হি ডাইড অফ লাং ক্যান্সার ইন 2013। এই রোগে তিনি মারা গেছেন 2013 সালে। সো যদি তুমি আমার মতো করে এবং নিজে চেষ্টা করো, লিখার চেষ্টা করো, গুরুত্বপূর্ণ লাইনগুলি খুঁজে বের করতে পারো, কমপ্লেক্স এবং কম্পাউন্ড বাক্য করার চেষ্টা করবা, নট অনলি বাট অলসো, এবং দো দেওয়ার চেষ্টা করবা, তাহলেই দেখবা বাক্য ছোট হয়ে গেছে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু, অনেক 5 লাইন 6 লাইন কেউ একসাথে ছোট করে ফেলা যায়, 2টা 3টা লিখবা, দেখবা তুমি পারতেছো, তারপরে ভয় পাওয়ার কিছু নেই। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।